নমস্কার স্টুডেন্ট, আপনাকে কম্পিউটার দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি স্টার্ট করতে চলেছি আজকের ভিডিও ক্লাস 11 কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য। আজকের টপিক এভলিউশন অফ কম্পিউটারের পার্ট 12 ভিডিও, কম্পিউটার জেনারেশন বা কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম। এর পূর্বের ভিডিওতে আমরা পড়েছিলাম কম্পিউটারের ইতিহাস, বিবর্তনের ইতিহাস। তো এই ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম ও তার বৈশিষ্ট্য। তো কম্পিউটার তৈরি থেকে আজ পর্যন্ত বিশেষ বিশেষ ইলেকট্রনিক যন্ত্রাংশের বিকাশ ঘটিয়ে আজকের কম্পিউটার তৈরি হয়েছে। তাই এই কম্পিউটারের বিবর্তনের ধাপগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই প্রত্যেকটি ভাগকে বলা হয় প্রজন্ম বা কম্পিউটারের জেনারেশন। সেই দিকগুলি লক্ষ্য রেখে কম্পিউটার প্রজন্মকে মোট 5টি ভাগে ভাগ করা হয়। তো ভাগগুলি কি কি? প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। তো আমরা এই ভিডিওতে এই প্রত্যেকটি জেনারেশনের বৈশিষ্ট্য এবং তার ব্যবহারগুলি জানব। তো প্রথম প্রজন্মে শুরু হয়েছিল 1945 থেকে 1955 সাল পর্যন্ত। তো এই প্রজন্মের প্রধান বৈশিষ্ট্য হিসেবে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়েছিল। ইনপুট এর জন্য পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। কম্পিউটারগুলি চালু রাখার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন ছিল। ভ্যাকুয়াম টিউবের ব্যবহারের ফলে প্রচুর তাপ সৃষ্টি হতো। তাই এই কম্পিউটারগুলি চালানোর জন্য শীত তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হতো, না হলে এই কম্পিউটারগুলি বেশিক্ষণ ব্যবহার করা যেত না, শীত তাপের ব্যবস্থা রাখা থাকলে। তো এই কম্পিউটারগুলির উদাহরণ হিসাবে ENIAC, ADVAC, ADSAC, UNIVAC, Mark 1 ইত্যাদি ব্যবহার ইত্যাদি। তো এখান থেকে যদি কোশ্চেন আসে, তো প্রথম প্রজন্মর সালগুলি 1945 থেকে 1955 সাল পর্যন্ত। এই প্রজন্মের প্রধান বৈশিষ্ট্য হিসাবে কি ব্যবহার করা হয়েছিল না, ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল। তো শীততাপের প্রয়োজন ছিল, হ্যাঁ শীততাপের প্রয়োজন ছিল। এই হলো ভ্যাকুয়াম টিউবের ছবি। দ্বিতীয় প্রজন্মের কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল না, 1956 সাল থেকে 1964 সাল পর্যন্ত চলেছিল। এই প্রজন্মের প্রধান ইলেকট্রনিক যন্ত্র হিসাবে কি ব্যবহার করা হয়েছিল না, ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল। এই প্রজন্মের আকারে প্রথম প্রজন্মের থেকে অনেক ছোট ছিল, মানে এই ট্রানজিস্টরটির আকার। তো এটি আগের থেকে বিদ্যুতের খরচ অনেক কম ছিল, তাই এর দামও একটু কম ছিল আগের জেনারেশনের থেকে। শীত তাপের প্রয়োজন ছিল এবং সাথে রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন ছিল। এটি ইনপুট হিসেবে পাঞ্চ কার্ড ও ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো। এটি সহজে বহন করা যেত না। এটি এতটাই বড় ছিল যে সহজে এক জায়গা থেকে অন্য জায়গা বহন করা যেত না। তো উদাহরণ হিসাবে PDP-1, IBM 1404, IBM 7000, IBM 1620 ইত্যাদি। তো এই হলো ট্রানজিস্টরের ছবি। তো এখান থেকে যদি কোশ্চেন আসে যে সেকেন্ড জেনারেশন কত সাল থেকে কত সাল চলেছিল না, 1956 সাল থেকে 1964 সাল পর্যন্ত চলেছিল। প্রধান ইলেকট্রনিক যন্ত্র হিসাবে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল। আর এই হলো উদাহরণগুলি। তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন, এটি চলেছিল 1965 সাল থেকে 1974 সাল পর্যন্ত। এই প্রজন্মের প্রধান ইলেকট্রনিক যন্ত্র হিসাবে বা ইলেকট্রিক যন্ত্র হিসাবে আইসি ব্যবহার করা হতো। আইসির ফুল ফর্ম কি, ইন্টিগ্রেটেড সার্কিট। তো এটি আগেকার প্রজন্ম থেকে আকারে অনেক ছোট ছিল। আর একটি আইসি তৈরি হতো অনেকগুলি ট্রানজিস্টরের সমন্বয়ে। দেখতেই পাচ্ছ আগে ট্রানজিস্টরে কটি তারে ছিল, আগেকার ট্রানজিস্টরগুলিতে 3টি তার ছিল। দেখো এগুলি তিনটি করে অনেকগুলি। তো এটি অনেকগুলি ট্রানজিস্টরের সমন্বয়ে গঠিত হতো একটি আইসি। তো এটি আগের থেকে বিদ্যুতের খরচ অনেক কম ছিল।
শীতাপে প্রয়োজন ছিল এবং ইনপুট হিসাবে কিবোর্ড ব্যবহার করা যেত, এটিও সহজে বহন করা যেত না। তো এটির ব্যবহার উদাহরণ হিসাবে IBM 360। তো এখান দিয়ে যদি কোশ্চেন আসে যে থার্ড জেনারেশন কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল, 1965 সাল থেকে 1974 সাল পর্যন্ত চলেছিল। এই প্রজন্মের প্রধান ইলেকট্রিক যন্ত্র হিসাবে কি ব্যবহার করা হতো না আইসি ব্যবহার করা হতো। আইসির ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড সার্কিট। উদাহরণ কি? IBM 360। চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন, এটি চলেছিল 1975 সাল থেকে 1984 সাল পর্যন্ত। এই প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রিক যন্ত্র হিসাবে কি ব্যবহার করা হতো? LSI বা VLSI যুক্তি ব্যবহার করা হতো। LSI এর ফুল ফর্ম হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন আর VLSI এর ফুল ফর্ম হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো এই ফুল ফর্মগুলি আমি পরের ভিডিওতে যুক্তি সংস্কারে দিয়ে দেব। তো এই ভিডিওতে একটু পজ করে একটু লিখে নিও। তো LSI এর ফুল ফর্ম হলো লার্জ স্কেল ইন্টিগ্রেশন আর VLSI এর ফুল ফর্ম হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো এটি আগের তিনটি প্রজন্ম থেকে আকারে অনেক ছোট ছিল, এটি সহজে বহন করা যেত, এটি বিদ্যুতের খরচ অনেক কম ছিল, শীত তাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল না, এটির গঠন এবং সফটওয়্যার খুব জটিল ছিল। তো এটির উদাহরণ কি? CRAY1, ইন্টেল পেন্টিয়াম 4 ইত্যাদি। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে চতুর্থ প্রজন্ম কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল, 1975 থেকে 1984 সাল পর্যন্ত চলেছিল। এই প্রজন্মের কম্পিউটারের প্রধান ইলেকট্রিক যন্ত্র হিসেবে কি ব্যবহার করা হতো? LSI ও VLSI যুক্তি ব্যবহার করা হতো। এটির উদাহরণ কি? না CRAY1 এবং ইন্টেল পেন্টিয়াম 4, এ হলো VLSI এর ছবি। পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন, এটি চলেছিল 1985 সাল থেকে আজ পর্যন্ত, এটি এখনো এন্ড হয়নি বা আমরা জানি না। তো এই কম্পিউটারগুলির জন্য ULSI ও KIPS ব্যবহার করা হয়। ULSI এর ফুল ফর্ম হলো আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন আর KIPS এর ফুল ফর্ম হলো নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম। তো এটি আগের চারটি প্রজন্ম থেকে আকারে অনেক ছোট, এটি সহজেই বহন করা যেত, এটি আগের চারটি প্রজন্ম থেকে খরচ অনেক কম, শীত তাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল না বা শীত তাপ নিয়ন্ত্রণের প্রয়োজন নেই, এটি একই সাথে অনেক কাজ করতে পারে, যেমন উদাহরণ হিসাবে ল্যাপটপ, ডেস্কটপ। তো যদি কোশ্চেন আসে তো ফিফথ জেনারেশন শুরু হয়েছিল কত সাল থেকে? 1885 সাল থেকে। এটি প্রধান উপকরণ হিসেবে কি ব্যবহার করা হয়েছিল? না ULSI और KIPS। তো ULSI এর ফুল ফর্ম আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন আর KIPS এর ফুল ফর্ম নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম। থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন আইকনটি প্রেস করুন।